কি ঢেউ ভাই, মানে উপরে মাথাটা দিয়ে মনে হয় ভাই তাকাইলে মনে হয় যে এই একবার বোট নিচে বোট নেমে গেল গেছে। বোট গেল নিচে তলে, নেমে নিচে হুম। গেল। এক ভাইয়ের কাছে একটু পানি আসছিল। ওরে বললাম যে ভাই একটু পানি দিন, এক সাফা পানি দিন, গলাটা ভিজাই। ও পানি দিয়ে সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ মিরাজ ব্লগস কারিয়া। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের সেমিয়ার একটা ভাই। সে নতুন আসছে ইতালিতে এবং সে কি, কি মাধ্যম অবলম্বন করে আজ ইতালিতে আসলো সে সম্পর্কে কিছু কথা বলবে। যারা ইতালিতে আসতে চাচ্ছে তাদেরও অনেক উপকার হবে বা যারা বর্তমানে লিবিয়াতে আছে তাদেরও উপকার হবে আশা করি। তো সবাই ভিডিওটা দেখবেন এই আরকি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন থাকে। কেউ মনে করেন যে বড় অফিসার হবে, কেউ বা আর্মি হবি, কেউ বা বিডিআর হবি, কেউ বা বিমান বাহিনীতে চাকরি করবি বা কেউ বা বড় একটা ব্যবসা করবি, হ্যাঁ? তো প্রত্যেকটি মানুষেরই একটা স্বপ্ন থাকে আরকি। তো আপনি এই যে জানেন এই পথটা তো সবাই জানে আমরা বিপজ্জনক, তাই না? এই জানার পরেও আপনি হচ্ছে এই পথে আসার কি কারণ? যে আপনি রিস্ক নিয়ে কিসের জন্য আসলেন? এবং উৎসটা কোথা থেকে হলো? উৎসটা হলো এই যে দেখলাম যে প্রায় আমাদের এলাকার প্রায় সবাই, অনেক মানুষই ইটালি আসতেছে। তো আমারও মনে মনে একটা স্বপ্ন হলো যে আমিও ইটালি আসবো, পরিবারকে সুখে রাখবো, ভালো একটা জীবনযাপন কাটাবো। তো যখন লিবিয়া ঢুকলাম তখন বুঝতে পারলাম যে এই পথটা পুরাটাই একটা রিস্কের পথ হইলো আমার জন্য, সব থেকে খারাপ পথ হয়ে দাঁড়াইছে এই পথটা। মানে জীবনের কোনো দামই পাইলাম না এই পথে আইসা। তো যখন বাড়ি থেকে বিদায় নিলাম ২৪শে জুলাই ২০২৫ সাল, বাড়ি থেকে বিদায় নেওয়ার পর মা বলছিল যে, "বাবা সাবধানে যাইস।" তখন ঢাকা আসলাম। ঢাকা আসার পর ওইখান থেকেই জীবনের থেকে একটা ধাক্কা শুরু হইলো। ৪ দিন হোটেলে থাকলাম। টিকেট হয় না, ভিসা হয় না। তো ভাবছিলাম একবার আবার বাড়ি চলে যাবো। তখন ওই দালাল ফোন দিল যে, "তোমার ভিসা হইছে। তোমার ২৮শে জুলাই সকাল ৮ঃ০০ বাজে ফ্লাইট। তোমার রাত ৩ঃ০০ বাজে এয়ারপোর্টে যাইতে হবে।" তো এখান থেকে বাংলাদেশ থেকে রাত্রে ১২টা বাজে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া কইরা ৩টা বাজে বের হলাম, এয়ারপোর্টে গেলাম। এখান থেকে আনা খাওয়া প্রায় পেটের মধ্যে আর কিছু নাই খাওয়া-দাওয়ার। তো এখান থেকে গেলাম। আম বাংলাদেশ থেকে ৮টা বাজে ফ্লাইট হইলো। দুবাই গেলাম, ১১টার দিকে নামলাম। তো দুবাই যাওয়ার পরে মিশরের টিকেট দিবে। মিশরের টিকেটের ট্রানজিট দিছে ৩২ ঘন্টা। হুম, কি শীত ভাই, বলার মতো না। না ছিল সোয়েটার, না ছিল কোনো কিছু। শুধু পাতলা কাপড় পরা ছিল। এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে দুবাই এয়ারপোর্টে ৩২ ঘন্টা বইসা। বইসা আছি। খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল? খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল, তো আমার ফ্যামিলি এতটাও ভালো না যে ওইখান থেকে এয়ারপোর্টের ভিতর থেকে অত দাম দিয়ে খাবার কিনে খাবো। হুম, তো ৩২ ঘন্টা থাকার পর ফ্লাইট হইলো মিশরের। মিশর গেলাম রাত, পরের দিন ফ্লাইট হইছে মিশর রাত ১১টার দিকে মিশর যাই পৌঁছাইলাম ২৯ তারিখ, ২৯শে জুলাই। যাওয়ার পর মিশর থেকে ফ্লাইট হইলো পরের দিন রাত ৯টার দিকে। তো ওই দিকে যে ফাঁক দিয়ে একটা দিন গেল, ওই দিনে না আছে ঘুমাই, না আছে কোনো কিছু। ফ্লোর মিশর কোনো এয়ারপোর্টের ভিতরে যে আইছে সে একমাত্র বলতে পারবে যে মিশর এয়ারপোর্টটা কতটুক জঘন্য এবং কতটুক খারাপ মিশর এয়ারপোর্টটা। মিশর এয়ারপোর্টে পানির দাম সবকিছুর দাম ডবল, ডবল রাখে। কারণ ওই জায়গায় খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের বাংলাদেশের মানুষ যে কয়টা ডলার নিয়ে আসে, এই ডলার দিয়ে আপনার আমিও জানি যে কোনো খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই আপনার হচ্ছে মিশর এয়ারপোর্টে। অন্য সব এয়ারপোর্টে একটু স্যাক্রিফাইস হ্যাঁ, করা যায় কিন্তু ওখানে ওরকম সিস্টেম নেই আর। সাধারণ একটা হাফ লিটার পানির বোতল $৩ নেয়। একদম বললাম যে ওরা মুসলিম কান্ট্রি ওরা হ্যাঁ, একদম মানে ডাকাতি দেওয়া, ডাকাত দেওয়া এটাকে বলে। তারপরে হ্যাঁ। আপনি কি হলো? তারপর মিশর থেকে ফ্লাইট হইলো, আসলাম বেঙ্গাজি, লিবিয়া বেঙ্গাজি এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসার পর আমাদেরকে একটা গাড়ির মধ্যে এই যে মাইক্রো গুলো আছে এগুলোর ভিতর বললো ১০ জন ১২ জন করে বইরা একটা জায়গায় নিয়ে বসাইলো যে তোমাদের দালালি লোক পাঠাইবো, এখান থেকে লোক নিবো ক্যাম্পে যে লোকে। তো যখন ক্যাম্পে যাবো আমরা দালালি লোক আসলাম প্রায় ১২ জনের মতো। তো হুম, ১২ জন লোক এক গাড়ির ভিতরে বসছে ভাই। ৫ সিটের একটা গাড়ির মধ্যে ১২ জন লোক বসছে। তো হুম, ভরার পরে গেলাম ক্যাম্পে, যা কষ্ট মষ্ট কইরা। তো এই ফাঁকে দেওয়া যে সময়গুলা গেল, যে টাইমটা গেছে, এর ভিতরে কোনো খাবার-দাবার নাই, একমাত্র পানি। আর মিশরের পানি আপনার মনে করেন যে পানি খাইছি ভাই, বাংলাদেশে যে ব্লিচিং পাউডারের গন্ধ করে পানি। তাহলে তো আপনি কিনে খাইতে পারেন না এদিকে। তো ওই পানি খাইলাম। খাওয়ার পরে
ক্যাম্প ইয়ের মধ্যে আসলাম একটা ক্যাম্পে আসার পরে তো আমরা সারাদিন খাওয়া নাই। একটা রাত্রে 12টার দিকে আসলাম, আসার পরে আমাদের দিল পাতলা খিচুড়ি, যেটা গেম হাতে ঘরের নিলে মধ্যে নাকি এটা আপনার দালালের বাসায়? দালালের ক্যাম্প, যেখানে দালালের ক্যাম্প ক্যাম্পে এখনো লাগে। গেম ঘরে যাননি? না, না এখনো হুম, গিম করে যায়নি। গিম করার অনেক হুম, দেরি হুম, আছে। তো ক্যাম্পে আসলাম, ক্যাম্পে আসার পরে দিল পাতলা খিচুড়ি। হুম। ওইটা হাত ওইটা হাতে নিছি, পরে হাতে নেওয়ার পরে যে মুখে দিব, মুখে দেওয়ার মতো না, মানে হাত বায়া পুড়ে যায়। এরপরও ৩ দিনের খিদা, কি করবো? পরে বাড়ি নিয়ে হাত নিয়ে পানির মতো টাইনা খাইলাম তখন খিচুড়ি। এরকম কিছু অনুভব হইল না যে মনে হয় আমার লাইফে একটা কষ্ট শুরু হয়ে গেল লিবিয়া আসার পর? ওইটা তো ভাই মিশর আইসে পড়তে বুঝাইলো যে না, জীবনের লাগে একটা ভুল সিদ্ধান্ত নিলাম। এই এতগুলা টাকা ফালাইয়া যদি আমি দেশে থাকতাম, কিছু একটা করতে পারতাম, হুম, হুম। বা জায়গা জমিগুলো বিক্রি করলাম। তো তারপরে যে খিচুড়ি খাইলাম, খাওয়ার ফলে গেলাম শুইতাম। যাক একটু খিদা ছিল, খিচুড়ি খাইলাম, পেটটা একটু বসছে, শুই গেলাম। শুইতে গেলাম ভাই, ছার পোকা ভাই শরীরের উপর দিয়ে দৌড়ে। পুলিশের কন্যা ভাই। লিবিয়ার যে ক্যাম্প আছে, ক্যাম্প গুলা প্রায় সব ক্যাম্পের মধ্যেই ছার পোকা শরীরের উপর দিয়ে দৌড়ে। হুম, রাত্রেবেলা ছার পোকার কামড়ানি ঘুমাইতে পারিনি। ওই দিন দিনে ঘুমাই নাই। ভাবছিলাম তো খিচুড়ি খাইছি, খিচুড়ি তো আপনারা সবাই জানেনই যে অল্প সময় পরে আবার খিদা লাগে। হুম, হুম। সকালে খিদা লাগছে, উঠছি, গেলাম খাবার চাইতে। খাবার কইতে দিব ভাই, আরো বাড়ি দিয়ে দিছে। যে বাড়ি মারছে। হ্যাঁ, খাবার নাই। এখনো তো গেম করা যায় না। তারপরে দালালের যে গেমের মতো এই দালালের বাসা। দালালের বাসায় যে দালালরা একটা যে ক্যামলায় ক্যাম্প নিজের হ্যাঁ, আন্ডারে। নিজের আন্ডার তাই এরকম ক্যাম্পলাই, ব্যবহার। এটার মাঝে এরকম ব্যবহার। তো কইলাম যে ভাই বাড়িতে দিন কথা বলি, দিয়ে টাকা নাইতে পারিনি, কিছু খাইতে পারিনি। তো ওরা বলছে যে কথা বলাইবো, তাও মাত্র ২ মিনিট কথা বলাই। তখন বললাম যে দিন ভাই, কথা বলে দিই, টাকা কত। তো $৫০ আনাইতে কইছিলাম। $৫০ আমরা বাংলাদেশ থেকে বাঙ্গাইছি $১৩২ রিডে। হুম। আর ওইখানে রিট চাইছে $১৭০। হুম। $১ $১৭০ করে দিতে হইব বাংলাদেশ। তো কিছু করার নাই, আনাইলাম। ওইটা দিয়ে খাইতলাম। একটা বেরস যে $১ দিয়ে একটা বেরস পাওয়া যায় আপনার ৪ টা, ওই জায়গায় বেরস দেয়। হুম, হুম। নুডলস বলতে তো কেকের কথা বলতেছেন। ঠিক রুডি। হুম, হুম। তো রুটি সিস্টেম। এইগুলা খাইলাম সকালে। তো আর কিছু খাওয়ার নাই। তো দুপুরেও পাতলা খিচুড়ি, রাত্রেও পাতলা খিচুড়ি। আবার রাত্রে ঘুমাইতে গেলাম, এই একই অবস্থা। ৯ দিন আছিলাম এই ক্যাম্পে। তো ওইদিন তার মানে দালালের আন্ডারে ছিলেন। ৯ দিন। দালালের ক্যাম্পের আন্ডারে। ক্যাম্পে আসলাম ৯ দিন। হুম, তারপরে? ৯ দিনের মধ্যে একটা রাত বলতে পারব না ভালো করে ঘুমায়। কারণ দালালের বাসায় এরকম অবস্থা যে আপনি দালালের আন্ডারে আছেন, যে আপনাকে আনছে। এই বাসায় আপনি ঠিকমতো ঘুমাতে পারছেন না, খাবার পারতেছেন না। তো খাওয়ার কি একটা অবস্থা ভাই। ঠিকমতো দুঃখজনক আছে। নিজের হুম, বাংলাদেশের মানুষ, সে আমাকে টাকা পয়সা দিয়ে আনছে। তার আন্ডারে আমি এখনো বর্তমানে জুমা অবস্থায় আছি। সেই জায়গায় খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার মতো কোনো ওরকম পরিবেশ নাই। তার মানে বাংলাদেশের মানুষ ভাই, তুই একটু পরিষ্কার কর না। ২ঃ০০ পর মানুষজন ঘুমায়। এ ভাই এরকম কোনো নিয়ম কানুনই নাই। বর্তমানে যারা ভাই, একটা কথা কি, বাংলাদেশে যারা দালাল না ভাই, তারা মানুষ না। টাকার পিছনে দৌড়াতে ওদের মধ্যে যে একটা মানবতা বোধ, ওটা উঠে যায়। এটা বাস্তব কথা। ওদের মাধ্যমে যারা আয়, ওরা যে মানুষ লিবিয়া ঢোকার পরে ওদেরকে আর মানুষ মনে করে না। এটা আমি বাস্তব এটা। যখন বাংলাদেশ এসেছিলাম যে ভাই আসো তুমি, তোমার ১০-১৫ দিনের ভিতরে ইটালি পৌঁছায় দিমু। আমার বাসায় থাকবা, যখন যেটা মন চাইবো খাইবা, ঘুরবা ফিরবা, কোনো সমস্যা নাই। ডিমের সময় খালি ডিম দিও। হুম, তখন এই কথা ছিল। কিন্তু লিবিয়া ঢোকার পরে আর কোনো কিছুই মিল নাই। হুম। তারপরে আপনি ওখান থেকে আপনি কিভাবে গেম করেন? ৯ দিন থাকার পরে হঠাৎ একদিন আমাদের যে দালাল ডিম করে নিবে, ও কল হুম, দিছে। ক্যাম্পের যে দায়িত্বের মাঝে লোক আছে, ওর কাছে কল দিছে যে আমার লোকগুলা ডিম করে যাইবে। রাত্রে ৯টার দিকে গাড়ি আসবে। ওদের হুম, নিয়ে যাইবে। তো আমরা ওই ডিম করে আছিলাম লোক ৯ জন। হুম, ৯ জন লোক আছিলাম। ৯ জন লোক থাকার পরে আমাদের ৯টার দিকে গাড়িতে তুললো। তোলার পরে ৯টার দিকে গাড়ি ছাড়ছে। এর ভিতরে রাত্রে ৯টায় ছাড়ছে, সকাল ৯টা বাজে গেছে। গাড়ি থামাইছে। ওই যে মিশ্রাতা ঢুকতে এনে একটা চেকপোস্ট আছে, ওই জায়গায় দাঁড়াইছে। আর কি রোদ ভাই! সাথে নিয়ে গাড়ির মধ্যে আপনি কিভাবে সাজাইলেন? তার মানে গাড়ির মধ্যে তো আমরা যেভাবে আসছিলাম, যে একটা মাইক্রো যে পিছনে যে হুম, এটা সন্নি করে যেটা বেকু সিস্টেমের, হুম। ওটার ভিতরে আমাদের ঢোকাইছিল। আপনাদের কি রকম? না, আমাদের এরকম ভাবে ঢোকায় নাই। আমাদের ১ম ডিম করে আনার সময় এরকম করে নাই। ডিম করে আনার সময় সিটে বসাই আনছে। তো ডিম করা পুরাপুরি নেয় নাই। এটা খালি মিশ্রতা ঢুকতে গেছি তখন। মানে যখন আমরা ত্রিপোলি একটা অস্থায়ী ক্যাম্প থাকে। ডিম হুম, করে জোয়ারা যাইবার আগে ত্রিপোলি একটা অস্থায়ী ক্যাম্প থাকে সব। আমি যে দালাল দিয়ে আইছি ওই দালালের। হুম, তো ত্রিপোলি গেলাম ওইখানে মিশ্রতা যাওয়ার সময়।
তো আমাদের সাথে পানি নিতে পারি নেবে। হুম, লিবিয়ার রোদ তো জানিনি কিরকম রোদ গরমের সময়। অনেক রোদ। তো সারা রাত জার্নি করলাম, রাত হইলো। তো আবার যে চেকপোস্ট ওখানে ঢোকার সময় আমাদের যে দালাল ছিল দালালে কন্টাক্ট করে নাই চেকপোস্ট। তাই আমাদের গাড়ি দিছে আটক করে। হুম, আটক করার পরে আমাদের কইছে এনে থাহো তোমরা, তোমরা দালাল যখন টাকা দিব তখন ছাড়বো। তো দালাল বলছে যে ১টা বাজে গাড়ি ছাড়বো। এই রৌদ্রের মধ্যে আনা খাওয়া আবার। পানি নাই কিছু নাই। তো আমাদের সাথে এক ভাইয়া ছিল। এক ভাইয়ের কাছে একটু পানি আছিল। ওরে বললাম যে ভাই একটু পানি দিন, ১ সাফা পানি দিন, গলাটা ভিজাই। ও পানি দেয় নাই। বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ ভাই। এক ফোঁটা পানি দিল না। ১ সাফা পানি দেয় নাই। আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলো বেশি আমার মনে হয় যে বেশি আসলে সচেতন। আর ওই যেখানে একটা বিপদরই রাস্তা। তারপরে ভাই একটা মানুষের যদি এক ফোঁটা পানি দিলে তার যদি একটু তৃপ্তি মিলে, এটা দিলে কি সমস্যা? দেয় না ভাই। আমিও দেখছি এরকম অবস্থা। যে পানি বিনা ভাই একজন মানুষ মরে যাচ্ছে আমাদের ক্যাম্পে। আমি যে বোর্ডের কথা বলি। পানি বিনা মানুষ মরে যাচ্ছে ভাই। বিশ্বাস করো পানি এই জায়গা ভরে রাখে, পকেটের মধ্যে পানি ভরে রেখে দেয় না। ওই ছেলেকে মুইতে গামছা আছে না? গামছার উপর মুইতে ভাই মুত খাওয়া যায় বাঁচানোর জন্য। এরকম অবস্থা। সাগরের পানি তো তিতা, ওর মধ্যে খাওয়ার মতো কোনো ব্যবস্থা না, নেই। না। তো পরে মুত খাওয়ানো হয়েছে ভাই কিন্তু বাঙালি পানি। পরে কি করলো? ওই যে আপনার যারা বোট দায়িত্ব আছে, আমাদের বোট বড় ছিল। ওরা যাদের কাছে পানি আছে ইচ্ছা মতো বাইরে সব পানি মানুষকে খাওয়ায়। রাস্তায়। কিন্তু বাংলার ভাইয়া বাংলাদেশ পানির জন্য মরে যাচ্ছে ভাই এরকম ভাই। হ্যাঁ মানুষের ভাই। মধ্যে কোনো মানবতা থাকে না। হ্যাঁ? এই রাস্তায় এসেও মানুষ বিপদের মুখে থাকতো, মরণের মুখে থাকতো মানুষের ভিতরে আল্লাহ হেদায়েত দেন। হুম, হুম, তো তারপরে আমরা এন থেকে ২টা ১টার দিকে বলছিল দালাল টাকা পাঠাইবে, টাকা পাঠাইছে ২টার দিকে। ২টার দিকে আবার টাকা পাঠায় চেকপোস্টে টাকা-মাকা দিয়া আমরা আবার চেকপোস্ট পার হইলাম। আরেকটা জিনিস কি ভাই, লিবিয়া ভাই টাকার কথাই চলে ভাই। এটা বাস্তব। লিবিয়া টাকা দিতে মানুষের পারলেই নেই, লিবিয়া মানুষের মাইন্ড মানুষ নাই। মানুষের কোনো মানুষ দাম নাই। আমি যে মানুষ, ও যে একটা মানুষ, মানুষের জীবনের যে একটা মূল্য আছে, ওদের কাছে মূল্য নাই। ভাই, ওদের কাছে টাকার মূল্য। এদের এটা কাছে বাস্তব। টাকা। হুম, হুম। ওদের কাছে টাকা দিতে পারলেই তুমি সুখে থাকতে পারবা। টাকা না দিতে পারলে তোমার উপর জ্বর মানে পীড়া শেষ করে ফেলবে শেষ করে মানুষকে ওরা ফেলবে মনেই করবে মানুষকে। না। তো তারপরে আমরা গেলাম। যাওয়ার পরে প্রায় বিকাল ৭টার দিকে আমরা অস্থায়ী ক্যাম্পে পৌঁছাই। হুম, তো ওইখানে যাওয়ার পরে অস্থায়ী ক্যাম্পে গেলাম। এই আগের মতোই খিচুড়ি, কিছু খিচুড়ি, খিচুড়ি, পানি আছিল ওইখানে কয় আবার বেলা খাবার? কি আপনি ২ বেলা? না ওই অস্থায়ী ক্যাম্পে শুধু ১ রাত ছিলাম। ১ রাত খাবার দিছিল। তো জানি তো জার্নি করে আইছি খাবার দেয় নাই, খাওয়ান দিছে। তো দেওয়ার পরে আমরা ১ রাত থাকলাম তখন আবার দালালে ফোন দিছে যে ওদেরকে জোয়ারা নিয়ে যাবো গিমের। হুম, আমরা গেলাম জোয়ারা গাড়ি পাঠাইলো। তো তখন একটা মাইক্রো আইছিল, মাইক্রোর মধ্যে আমরা লোক বসছি ৩ জন করে। হুম, ৩ জন করে লোক বসে বলার পরে এই মিলে বসছি আমি, একজন বইছি। ৫ মিনিট চলার পরে আবার আরেকটা গাড়ি চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে আরেকটা গাড়িতে উঠলাম। ওই গাড়ি ১ মিনিট চলার পরে ওই গাড়িটা থামায়া যে একটা গালি দিল, আরবি দিয়া গালি দিয়া কইতেছে যে, "মাথা নোয়া।" আমি বললাম, হুম, "মাথা নোয়াইতে।" তো আমার সাথে একটা ছিল, ও মাথা নোয়াইছে, নোয়ানোর পরে, পরে মাথা ২ টা ধাক্কা দিয়া সিটে তলে দিয়ে দিছে মাথা। ও আর হুম, মাথা বার করতে পারে না। হুম, ৪০ মিনিট। আর আমি ৩ সিট না, ৩ সিটের মধ্যে আমি শুয়ে আসতাম এনে। যাতে বাইরের কোনো মানুষে না দেখতে পারে যে হুম, ওই হুম। দিয়ে লোক যে পাস কেউ হইতাছে, তো সমস্যা লোকের এটা সমস্যা। চোরাই পথ না? হুম, হুম। তো তখন এই গাড়ি চললো ৪০ মিনিট। ভাই কি কমু ভাই? আমি এমনি তো ভাই কোনো যানজট মানে শরীরের উপর দিয়ে গেলে আমি সহ্য করতে পারি না। তো আমার দমটা পুরা বার হয়ে যাইতেছে। মনে হইতেছে যেমন যে আল্লাহ মইরেই যাবো। তো আল্লাহ, আল্লাহ করতে, করতে গেলাম। যাওয়ার পরে একটা যে ভাঙ্গা ঘর আছে, ওই ভাঙ্গা ঘরের ভিতরে রাখছে। হুম, যেটা আমাদের দালাল দিয়া যে লোকগুলা আয়ে এগুলা সবাই জানে যে ভাঙ্গা ঘর। হুম, এই ভাঙ্গা ঘরে রাখছে, রাখার পরে এক লিবি আসলো। লিবি আইসা কইতেছে যে, "তোদের কাছে টাকা আছে নি? টেহা দে, ডলার দে, মোবাইল দে।" তো আমরা তো নতুন, আমরা ডরে মোবাইল দিয়ে দিছি। হুম, টাকা দেই নাই। টাকা না দেওয়ার পরে তো ও আবার আইলো, আয়ার পরে আমাদের কইতেছে, "তো চল তোদেরকে আবার নিয়ে যাবো দুয়ারে।" ওইখান থেকে আবার ১-১.৫ ঘন্টার রাস্তা। তো আমাদের ৪ জন, এক গাড়ির মধ্যে ৪ জনই ৪ জনকে ডিক্কিত বসছি। ওই যে আগে যে বলছিলেন আপনি ডিগ্গির ভিতরে আপনাদেরকে হুম, যেভাবে ডিগ্গির ভিতর দিয়ে গুম করে দিয়েছে হুম, আমাদেরকে ওইখান থেকে ডিগ্গির ভিতরে বসছে। ডিগ্গিত বলল ৪ জন, এতটুক জায়গা ভাই, সীমা জায়গা। এটার ভিতরে এতটুক জায়গা, এতটুক নাম্বার ডিগ্গির গাড়ি। তো এটার ভিতরে ৪ জন বসছে। ৪ জন বরার পরে আমরা যে কি কমু ভাই, গাড়ির যে ইঞ্জিনের গ্যাস ভিতরে ডিগ্গির ভিতরে পুরা মানে মাথা-টাথা খালি ঘুরতেছে, খালি ঘুরতেছে। যেমন মনে হইতেছে যে জানটা এখনই বার হয়ে যাবে। এরকম ওই অবস্থা। জায়গায় ভয়ংকর অবস্থা। অক্সিজেন ভালোভাবে চলাচল করে না অনেক কষ্ট হয়।
যারা আছে তারা তো জানবেন যে ভিতরে পিছন সাইড দিয়ে উঠে আসা কতটা কষ্ট। ওখানে অক্সিজেন যায় না। তারপরে একজনের পর একজন শুয়ে থাকে হামু দিয়ে তুলে। হুম। খুব কষ্ট হয়। তো হুম, তারপরে আবার সাইজনের উপর দিয়া ভাই আবার ওই যে গাড়ি ঘোড়ার যে কাপড় আছে ওই কাপড় দিয়ে আমাদের ঘুরে ফেলছে। ভয়ংকর। আরো গরম। আর লিবিয়ার রোদ তখন বাজে লিবিয়া 12টা বাজে তো কড়া রোদ, পুরা রোদটা উপরে থাকে মাথার উপরে। তো এই রোদের মধ্যে আমরা গেলাম গিম করে। তো গিম করে নেওয়ার পরে তো আল্লাহ আল্লাহ করে ভালোই ভালো গিম করে ঢুকলাম। গিম করে ঢুকার পরে যাই দেখি ভাই খাবার পানি নেই। গেম করে খাবার। খাবার পানি নেই। হুম, যে আমরা প্রথম গিম করে ঢুকছি 10 জনের মতো লোক। তারপর আস্তে আস্তে লোক আইবো। তো 10 জন ঢোকার পরে 10 জনের খাবার নাই। তো আমরা কাছে তো ফোন টোন কিছু নাই, সব রেখে দিছে। তো দালালের লগে ওই দিন আর যোগাযোগ হইছে না। ওই দিন আর খাওন নাই, শেষ। পরের দিন আবার লিবি আসলো। আমাদের মধ্যে একজন ভালো আরবি জানতো। তো লিবির লগে আলাপ করলো যে আমার দালালের দ্বারা ফোন দিবার লাগি দে যে খাবার আনাইতো, আমাদের তো খাবার নাই। সে লিবি ফোন দিছে, ফোন দিয়ে কথা কইছে, তখন লিবি আমাদেরকে একটা ফোন দিয়ে গেছে যে এইটা দিয়া তোরা দালাল কথা কইবি। আমরা কথা কইলাম দালালের লগে, তারপরে খাবার দিছে আমাদের। যে একদিন পরে। একদিন পর খাবার দিছে। হুম, খাবার কি, যে মাছরি মোটা মোটা চাউল আছে, হুম, বাংলাদেশে যেটা মোটা চাউল কয়, হুম, হুম। এরকম চাউল, ডাল, টমেটো, আলু, মরিচ, ওইটা দিয়ে খিচুড়ি পাকা খাইতে। তারপরে সুযোগটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমাদের হ্যাঁ, তো শুধু রুটি দিত একটা। আমাদের এই চাউল দিছিল। আর পানি দিত আপনার 10 জন মানুষ আসলাম প্রথম, ওই যে 15 লিটার 20 লিটার বোতল গুলা দিত দুই হুম, তিনটা। তো মোটামুটি কয়েকদিন ভালোই গেছিল আমাদের। তো হঠাৎ একদিন দালাল ফোন নিল। ফোন দিয়ে বলতেছে যে তোমাদের টাকা পয়সা যা আছে সবকিছু পেড করো, তোমাদের ডিম হইব সপ্তাহখানিকের ভিতরে, ডিম হয়ে যাইব। তো বাড়িতে ফোন দিলাম যে জিমিলে কথা ছিল, আমার কথা ছিল যে ডিম দেওয়ার আগে 10 লাখ টাকা দিমু, ইটালি পয়সা সাথে 20 লাখ টাকা। হুম, তো আমি বাড়িতে থাকতে আব্বা দেখলাম যে বাড়িতে থাকলে 10 লাখ টাকাই বার করতে ঋণ করছে, একটু জায়গা বেচত ওই 10 লাখ টাকা বার করতে। যে আব্বা ভাবছিল যে ইটালি যাওয়ার পরে তো বাংলাদেশি মানুষ তো মনে করেন যে কিরকম সবাই জানে, ইটালি পয়সা সারলে তখন ভালো টাকা হয়। বাড়ই, হুম, এর আগে টাকা বাড়ই না। তো তখন 10 লাখ টাকা কোনো মতো ম্যানেজ করলো যে আর বাকি 10 লাখ টাকা আমার ফুট যদি জাগা তখন তো মানুষকে চাইলে দিয়ে দিবে। তারপরে গিমগড় থাকলাম 10 লাখ, 10 লাখ টাকা দিল। 10 লাখ টাকা দেওয়ার পরে এই আবার লোক আস্তে আস্তে আসার পর লোক হয়ে গেছে 75 জন এক হুম। ডিম করে। তখন ভাই খাবারের কি একটা সমস্যা, একটা না 2.5 দিন আনা খাওয়া, সারাদিন না খাওয়া। পানি নাই, খাবার নাই, কোনো কিছু নাই, 2.5 দিন আনা খাওয়া একটা না। হুম, 2.5 দিন আনা খাওয়া, ওই দিন খাবার নাই, মানে খাবার নাই, 2.5 দিন আনা খাওয়া। তো 2.5 দিন পরে আবার খাবার দিয়ে গেছে, খাবার দেওয়ার পরে একদিন রান্না করছি, গ্যাসের যে রেগুলেটর আছে, হুম, রেগুলেটর আমরা গ্যাস দিয়ে রান্না করতাম, তো রেগুলেটর গেছে নষ্ট। হুম। রেগুলেটর নষ্ট হওয়ার পরে ফোন দিছি রিবিরে যে রেগুলেটর দিয়ে দাও, নষ্ট হয়েছে, আমরা কিন্তু খাইতাম না। রিবি কইছে তোরা দিয়া যাইতেছি সন্ধ্যার সময়। এই সন্ধ্যা ভাই হইছে যে একদিন পরে সন্ধ্যা হইছে। ওই দিন যাই হোক আর দেয়া যায় আলহামদুলিল্লাহ। না, ওই পরের দিন সন্ধ্যার সময় রেগুলেটর দিয়ে গেছে। তো তখন আবার পরে রান্না করে খাওয়া হইছে। তো এরকম করতে করতে যখন 1 মাস হয়ে গেল, বলছে কিন্তু 1 সপ্তাহ পরে, কিন্তু 1 মাস হয়ে গেছে, ডিম দেয় না দেয় না। তো আবার কইতাছে তোরা যে বাকি টাকাগুলো আছে সবগুলা পিট করতে হইবে। না হলে তোর কাউকে গেম দিব না। পোল্ট্রি পোল্ট্রি সাথে নগদে। সাথে নগদে পোল্ট্রি। হুম, হুম। নগদে পোল্ট্রি দিয়ে দিছে যে তোরা যা টাকা আছে ভাই 10 লাখ কইরা ওইগুলো পিট করতে হইবে। তো বাড়িতে ফোন দিলাম যে টাকা দাও, টাকা না দিলে গেম দিবার লাগি দিত না। আর এনো ক্যাম্পর যে মুদির আছে, মুদির তো আপনি আসছেন, আপনি তো জানেনই মুদির কিরকম থাকে, হুম, টাকা না দিলে মারধর করে। তো যেমন পারছে মারছে, মারার পরে তোরে কইলাম যে টাকা দিতে হইব আম্মা, নাইলে ওরা কিন্তু আমার মাইরা ফালাই দিব মরুভূমিতে, টাকা দেন কিছু ম্যানেজ করতে পারে। আম্মা মুদির লগে কথা কইলাম, মুদির আম্মা কাইন্দে কাইন্দে বলতেছে যে বাবা আমার পুত্রেরা মাইরো না, মাইরো না, হুম। টাকা এটা দেখতাছি কিন্তু কইতে ম্যানেজ করতে পারতেছি, ম্যানেজ করতে। হৃদয়বিদারক ঘটনা। একজন মানুষ যেকোনো মানুষ যদি দেখতে পায় একটা প্রকাশ্যে বাপ মার কাছে ফোন দিয়ে তো হালকা আঘাত করে বা প্রকৃতপক্ষে যখন ক্যামেরার আড়ালে ওরা বেশি আঘাত করে। ওটা দেখলে কোনো মানুষই সহ্য করতে পারবে না। কোনো মানুষই এ পথে আসতেও চাইবে না। একটা 100% শিওর। তারপরে এই আপনারা আম্মু কথা দিল। আম্মু কথা বললো যে আচ্ছা আমার যে জায়গাগুলো আছে ওইগুলো আমি বিক্রি করে দিতেছি হুম। টাকা। মায়ের তো মন। মায়ের সুরা আম্মার কান্দায়, আর আমি ভাই এক মার এক ছেলে, তো বুঝিনি তো কতটুক মায়া থাকে। তো তারপরে
আমার যে জায়গাগুলো আছিল ওইগুলা বিক্রি কইরা শেষ সম্বলগুলা দিয়া মিয়া তো টাকা দিল ম্যানেজ কইরা 20 লাখ ম্যানেজ হলো। 20 লাখ ম্যানেজ হইলো। হুম, আল্লাহ করতে করতে তারপরে আপনার টাকা দিল, দেওয়ার পরে কইতেছে কত টাকা গেম হয়ে যাইবো 4-5 দিনের ভিতরে। হুম। তো 4-5 দিন গেল, গেম হয় না। ১ মাস ৪ দিন ৫ দিন চলে যাচ্ছে। ৪ দিন ৫ দিন হয়ে গেল, গেম হয় না। হুম, এরকম করতে করতে ওই দিন গেম হইবো, ওই দিন গেম হইবো, এরকম করতে করতে প্রায় ২ মাস ৭ দিনের মতো হইছে আমাদের গেম করে। গেম করে। হুম। তো এর এর মধ্যে কি ভিতরে কি ভাই গেম করতে ওই যে পারছেন? আমার এনে হাতের মধ্যে যে এগুলা সবকিছু লিবি আসছি। যেমন উমনের কামড় ভাই, হ্যাঁ? না, না এগুলা গুড়া। কষায়। বিস্ফোরা বাংলাদেশে যেরকম হুম, বিস্ফোরার মতো গুঁড়া হইয়া না? হুম। তো আমার এইগুলা আডু-মাডু সবকিছু এখনো দাগ আছে। হাতে তো দেখান যাইতেছে এটা এগুলা দেখতে দেখেন। পারতেছেন না একদম কালো হয়ে আছে, হ্যাঁ? এরকম অবস্থা ভাই। এরকম প্রত্যেকজন মানুষের শরীরে আছে, হ্যাঁ? এই যারা আপাতত গেম করে দীর্ঘ ১-২ মাস থাকে, এমনও আছে ৬ মাস, ৭ মাস থাকে। তাদের শরীরে তো একদম কিচ্ছু থাকে না। একদমই শেষ হয়ে যায়। ঢেউয়ের বাড়ি ছুড়ে উঠতে পারে না। উঠতে পারে নাই। একটা লোক তলায় গেছে ওর কোনো খোঁজ নাই। মানুষের শুধু রুহুটা বাঁচে থাকে, আর কিছু থাকে না। তারপরে আর লিবিয়ার পানি তো সবথেকে খারাপ পানি। এটা বিশ্বের হুম, মধ্যে ১ নম্বর পানি। লিবিয়ার পানি সবচেয়ে খারাপ। তো তখন ২ মাস ৭ দিন হলো হঠাৎ করে একদিন দালাল কল দিল যে তোর হুম, আজকে গেম। তখন তো ভিতরে খুশি, গেম হইবো জামুগা, সহজ হুম, পথ বার হইলেই জামুগা। হুম, তো গেম গড়াতে রাত্রের আমাদেরকে বার করলো ৯টার দিকে। ৯টার দিকে রাত্রে বার করলো। আমরা লোক আছিলাম ৫৬ জন লোক। তারপরে আহ, একদল হয়ে যায়। এক দালালের লোক কই, আমরা এক দালালের লোক গেম দে। তো আমাদের লোক আসলাম ৫৬ জন, এর মধ্যে ৪৬ জনের। হুম, তো তখন দালালে কোনো নাম দিয়ে নেই যে এই জনের গেম হইব, ওই জনের গেম হবে না। ৫৬ জন লোকের মধ্যে ৪৬ জনের লোক যে হইব। যাইতে পারবে যে সে। যাইতে পারবে সে। এই জায়গায় আমি একটা কথা বলি, হ্যাঁ? আমার এরকম হয়েছিল। আপনারা যারা গেম দিবেন বা গেম দিতে যাদের ইচ্ছুক, সবসময় সতর্ক থাকবেন দালাল কখন গেম দেওয়ার কথা বলে। ওই সময় খুব তাড়াতাড়ি রেডি হবেন যখন আপনার ডাক দিবে যে অমুকের লোকগুলো আসো। কিন্তু তাল বলে, অমুকের নাম ধরে বলবে তাল। তখন ওই সময় আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আগে যাওয়ার সিরিয়ালে আগে যাওয়ার চিন্তা করবেন। আমরা যেমন হয়েছিল আমরা লোক ছিলাম ২২ জন, লোক নিবে ১১ জন। ওই যে ১১ জন আগে গেছে, আমি পড়ছিলাম ১৩ নাম্বার সিরিয়ালে। আমার আর নিল না। আমার ২ জনরে বাদ দিয়ে ওরা ১১ জনরে নিয়ে চলে গেল। তো ওরা গেম সাকসেসফুল হয়ে গেল। ওরা কিন্তু কাগজও পায়ে গেছে আমাদের কত আগে পায় কাগজ পায়, হ্যাঁ? আমরা কিন্তু পরে ঘুরতে পুরো ৬ মাস পরে আবার গেম আসতে পারলাম এটা নিতে, হ্যাঁ? তো এইজন্য গেম ঘরে যারা থাকবেন আপাতত যখন দেখবেন যে আপনাদের ডাক দিচ্ছে আপাতত গেম হওয়ার কথা, তখন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হচ্ছে সিরিয়ালে আগে দাঁড়াবেন। হুম। তারপরে আপনার কি হলো? আপনার জানান। আমার ক্ষেত্রে হইলো তারপরে ও যে গেম দিবে তখন আমরা বুঝি নাই ও গেম। তো তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে লোক বের হইতেছে। তো আমি বের হইতে আমি পিছনে বইয়া গেছি। আমি আবার ওইখানে রান্না করতাম। যে হুম, লোক আছিল ওইখানে রান্না আমরা ৫ জন রান্না করতাম একসাথে। তো আমি হুম, বইসা রান্না করতেছি। তো হঠাৎ কইরা দেখি লোক বার হইতেছে। তখন আমার ৩ জনের শুধু শর্ট প্যান্ট, একটা শর্ট প্যান্ট, একটা সেন্ট প্যান্ট। তো আমি তো আগে এই যে দেশে থাকতে আমি দালালের লগে কথা কইছি। আমার যে নিজ দালাল, বড় দালাল না, নিজ দালালের লগে কথা কইছি। নিজ দালাল কইছে হঠাৎ যেকোনো একদিন গেম হইতে পারে। যখন ডাকাইবো তখন কোন কিছু আছে নাকি নাই ওইগুলা চিন্তা কইরেন না। ডাইরেক্ট দৌড় দিয়ে বার হয়ে যাবে। তো আমি দেহা মাত্রই আমি গেলাম। দিয়া আমার যে পাসপোর্টটা ছিল শুধু পাসপোর্টটা হাতে নিয়া বার হয়ে গেছি দৌড় দিয়ে। হুম। তো আরেকটু লেট করলে আমি ভাই এই গেমে আসতে পারতাম না। নসিবের মালিক আল্লাহ। নসিবের মালিক আল্লাহ। তো আমি গেলাম, বের হইলাম, বের হওয়ার পরে গাড়ি আইছে ভাই ২ টা। ৪৬ জন লোক যাইবো, গাড়ি আইছে ২ টা মাত্র। একটা আইছে মাইক্রো আরেকটা আইছে ৮ সিটের গাড়ি এগুলা। হুম, তো আওয়ার পরে আমি যে গাড়িতে উঠছিলাম ওই গাড়ির মধ্যে লোক বসছে ২৬ জন। আর যে মাইক্রো ওইটাতে বসছে ২০ জন। এক গাড়ির মধ্যে ছোট, ছোট গাড়ির মধ্যে ২৬ জন লোক। এইটা সাজায় একদম ভাই ওই সময় মনে হয় মানুষ আর কি বাঁচত না। এভাবে বিশ্বাস বসাইছে, করা এভাবে বসাইছে, এভাবে মানে ৮ টা যে মিলে রইছে না এই যে চেয়ারের মধ্যে এমন ইমামে আর লড়ানির মতো আর না। এর উপর মাথা, এর উপর এনে মাথা, এনে একজন, আমার উপরে তার উপরে একজন, একজন, হ্যাঁ, এর উপরে একজন। তো ওর মাথা যা লাগছে গাড়ির সিটে এরকম উপরে। অবস্থা। ওই যে গাড়ি ফাল দিলে ওর মাথা দুপায়া মাগু মাগু করে ছিটে। একজন মানুষ যে বাঁচবে কি মরবে ওরা দেখার বিষয় না। ওর কথা যে লোক নিতে হবে, হ্যাঁ? ওরা ওই জায়গায় ২ টার কাছে কিন্তু ৩ টা গাড়ি নিলে কিন্তু কত সুন্দর সুবিধা হয়। কিন্তু আ নিবে না। ওইভাবেই নিবে। হুম। তারপরে কি হলো? তারপরে আমরা গাড়িতে তুললো। তোলার পরে যাক উঠলাম কোনো মতনে গাড়ি ওঠার পরে তো ভিতর থেকে দম-টম বার হয়ে যাইতেছে। তাও হঠাৎ করে দূরদেশের সাথে পানি নেওয়ার সময় পাই নাই যে ১ বোতল পানি নিয়ে যাবো। হুম, তো গেলাম, যাওয়ার পরে ৩৫ মিনিট গাড়ি চলছে। এর ভিতরে হুম, অক্সিজেনের জ্বালা ভাই।
পিছনে যে ডিগডির মধ্যে যেগুলো আছিল ওইগুলা একটা একটা কামড় মারতেছে, মাংসের মধ্যে কামড় মারে অক্সিজেনের অভাবে। তো 35 মিনিট গাড়ি চললো, চলার পরে কি করছে, আবার গাড়ি নিয়ে এক জায়গায় থামা করছে। ওইখানে আবার 40 মিনিট দাঁড়া করে রাখছে গাড়ি, আমাদেরকে বন্ধ করে ওই দাঁড়া করে রাখছে গাড়ি। তো ওইখানে আমরা কি করবো দেখতেছি পিছন থেকে মানুষ মইরা যাইতেছে। তো আমার একটা ছোট ভাই ছিল, ওরে আমার মাথার উপর দিয়ে ওরে দেখা ছাইড়া দিছে পিছন থেকে। মানে লাশ হয়ে যাইতেছে অক্সিজেনের অভাবে। তো তারপরে একজন একজনের কামড় মারতেছে, একজনের ইয়ে করতেছে। তো গাড়ি মিলে কুন্যাইতেছে গাড়ি ভেঙে গেলে ই করার পরে কইতেছে ধরো ফোন দে মানে যারা একজনের কাছে মোবাইল আছে, যে মুদিরা ছিল মুদিরা আবার আমাদের গাড়িতে আছে, মুদিরা কইতেছে ফোন দে উলিদের মানে দালালের কাছে কল দে, দালালে যাতে গিন না দেয় আমাদেরকে আবার বাসা দিয়ে দিত, মাইরে লাগবে এনই নাইলে গাড়ি খুলে দিত। তো ফোন দেওয়ার পরে 5 মিনিট পরে আবার ড্রাইভার আইছে, আইসা নিয়ে গেল আমাদের সাগর গাড়ি। নেওয়ার পরে কইলো গাড়িটা খুললা দিয়া, মানে শ্বাস নেওয়ার টাইম নেই, দৌড়া আবার দৌড়। দৌড়া। 1 ঘন্টা 20 মিনিট দূরছি। এর প্রথম আছে এতটুকু মানে আস্তে আস্তে বাড়তে এতটুকু পানি হয়েছে। আর তো সাগরের ঢেউ কি ঢেউ, অনেক। ঢেউয়ের মধ্যে উঠার মতো না। তো দড়ি টড়ি ফালাইলো, দড়ি ফালাইছে, দড়িটা যায় উঠবার লাগে। তো প্রথমবার ট্রাই করছি ঢেউয়ের মধ্যে দিয়া জাপড়ায়া, যে যাই আমরা তো আবার গ্রামের পোলাপান সাঁতার না, কাটার অভ্যাস সাঁতার আছে। পারি অভ্যাস আছে। তো প্রথমবার গেলাম আমরাই ভাই, গ্রামের পোলাপান আমরা প্রথমবার যাই ভাই আমরা ব্যর্থ, মানে বোর্ডে দিয়ে উঠতে ওটা নিয়ে উঠতে নিছে। না। তো প্রথমবার দূরে দুই এক দেওয়ার কাছে গেলাম, দেও একবারে দিছে বোর্ড আইনা উপরে ফালাই দিব, এরকম অবস্থা। তখন দূরে ছেড়ে দিছে, আবার টানা লেগেছে দেওয়ার। তো দ্বিতীয়বার আবার ট্রাই করলাম, দ্বিতীয়বারের মধ্যে যা আবার উঠছি বোর্ডে। তো আমাদের গেম গেম হওয়ার সময় প্রায় 4-5 জন লোক আবার ফেরত গেছে, মানে ঢেউয়ের বাড়ি ছুড়ে উঠতে পারে। উঠতে পারে নাই। তো ওরা যদি আসতো, আর এর মধ্যে একটা লোক তলায় গেছে, ওর কোনো খোঁজ নেই, ওই জায়গা থেকে ওই তলায় গেল। জায়গাতে তলায় গেছে। হায় আল্লাহ! এর আগে 50-60 লাখ টাকা মাইর খাইছে। তো এই গেমে আমাদের সাথে আবার গেম দিছিল। শক্তি নাই কেন? সত্যি না, একদম লিবিয়া থাকছে প্রায় 2-3 বছর। এর কিন্তু কোনো খোঁজ নাই, এর কোনো বিচার হবে না ভাই। কারণ এটা হচ্ছে সামনের পথে কোনো গ্যারান্টি নেই, এটা সবাই জানে। এই যে তলায় গেল ভাই, ওর কোনো কেউ খোঁজও নিতে পারবে না। লাস্টে হয়তো যদি ভাইসে ওঠে, তো আপনি লিবিয়া যদি কোনো প্রশাসনের হাতে ওঠে, ওটা হয়তো সুন্দর করে তুলে এই বালুর মধ্যে মাটি দিয়ে রাখে। এইটুকু। এর বেশি কিছু হতো না। তো তলায় গেছে শেষ। তো আমরা বোর্ডে উঠলাম, বোর্ডে ওঠার পরে বোর্ড ছাড়লো। তারপরে ভাই কি কমবো, যাই যতটুকু কষ্ট করার কাম করছি লিবিয়া, প্রায় 2 মাসের উপরে কষ্ট করলাম, করার পরে বোর্ডে উঠলাম। প্রায় 2 মাসের পুরা কষ্ট যেমন এই বোর্ডও দিছে। 2 মাসে যত কষ্ট করছি পুরা কষ্ট এই বোর্ডে, বোর্ডের মধ্যে। বোর্ডের মধ্যে কি দেও ভাই, মানে উপরে মাথাটা দিয়ে মনে হয় ভাই তাকাইলে মনে হয় যে এই একবার বোর্ড নিচে বোর্ড নেমে গেল, যায়। বোর্ড গেল নিচে তলে, নেমে নিচে গেল, বহুত উপরে তোলে আবার নামায়। আবার তুলে আবার নামাই। এই বিশাল বড়, মানে বোর্ড দিয়ে যতটা সাগর। গোছায় এর থেকে বড় উঁচা উঁচা হুম, দেও। তো ওইখানে যে খাবার পানি দিছে মাত্র 5 লিটার পানি। 85 জন লোক 5 লিটার পানি। হুম, আমাদের সাথে বাংলা আসলাম 45 জন, আর 40 জন ছিল কালা মাসি হুম, এগুলা। 85 জন লোকের 5 লিটার পানি। জার্নি করছি মানে 24 ঘন্টা, 24 ঘন্টা জার্নির মধ্যে 5 লিটার পানি, হুম। দেখি সম্ভব খাওয়া? তো এরপর কোনো মতো কষ্ট মষ্ট করে আসলাম। আসার পরে আমরা 11 ঘন্টা পরে ইটালি সাগর দেখতে গেছি, 11 ঘন্টার মধ্যে। 11 ঘন্টার হুম, মধ্যে। তো ইটালি কোস্টগার্ডে কল দিল যে আমরা আসলাম, আমরা বিপদে আছি, আমাদেরকে রিসিভ করো, রিসিভ করো। পরে কইছে আসতেছি আসতেছি, আসতেছি আসতেছি করতে করতে 12 ঘন্টা, 12 বারো ঘন্টা। 12 ঘন্টা, 12 ঘন্টা পরে রাত 1টা বাজে, তখন আয়া রিসিভ করছে আমার। তো রিসিভ করার পরে তখন যে রিসিভ বোর্ডে উঠবো এরকম শক্তি নাই শরীরে, হুম, রিসিভ বোর্ডে উঠবো আর হাত মারদ কাইটটা বোর্ডের বাড়িয়ে ঢেউয়ের বাড়িয়ে কাঠের হাত কাইটটা পাও কাইটটা অবস্থা ছিল। আর কি ঠান্ডা ভাই, কইলাম তো আগেই কইলাম, আমি হুম। শর্ট প্যান্ট পরাইছি আর একটা গেঞ্জি, এরকম ঠান্ডা যা বলার বাইরে বাঁচায় সাগরের রাখছে মধ্যে। উপরে আল্লাহ পাক। উপর আল্লাহ বাঁচা গেছে। আর আমাদের সাথে আগে একটা গিম্বর একটা লোক আছিল, ভৈরবের সাদ্দাম ভাই, উনি লিবিয়াতে আমাদের সাথে আসতে পারে নাই, পরবর্তীতে একটা গেমে আসছিল, আইসা বোর্ডের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ তারে জান্নাত নসিব করুক। তো উনি 2024 সালে একবার মার খেয়ে গেছিল, মার খেয়ে যাওয়ার পরে এবার আবার এসেছিল। তো আল্লাহর কি লীলা খেলা, তখন ইটালি পয়সা সাইরা ইটালি 1 মাস পরে মারা গেছে আরেকজন। আরেকজন, ২ জন মানুষ। এরকম মারা গেছে। তো আমাদের এলাকার আগে অনেক লোক মারা গেছে ইটালি আসার পথে।
তো আমরা গেলাম, যার পরে আবার রিসিভ হইলো, রিসিভ হওয়ার পরে রিসিভ বোর্ডে উঠলাম রাত্রে ১টা দিকে। রিসিভ বোর্ড থেকে লিটারলি ল্যাম্পোদোসা নামলাম ৫ ঘন্টা লাগছে। ৬টার দিকে ল্যাম্পোদোসা নামছি। এই রিসিভ বোর্ডে ভাই আরো অনেক কষ্ট ভাই। রিসিভ বোর্ডে আমাদের সাথে রিসিভ হয়েছিল ২ বোর্ড একসাথে। তো লোক প্রায় ১৮০ জন লোক। এই একটা রিসিভ বোর্ডে ১৮০ জন লোক। ইতালি রিসিভ বোর্ডে। ওটা তো ছোট মানে বেশ বড় বোট ছিল না? না, বেশি বড় বোর্ড না। মানে একজনের শরীরে ঘষায় ঘষায় একজন। মানে পাও ফালাইবার পরবর্তীতে আর জায়গা নাই। আমি আছিলাম একটা টায়ারের উপরে দাঁড়ায়। যদি পাওটা একটু পিছলাইতো তে আমি আবার সাগর। আমাদের বোর্ডে লোক ছিল 450 জন। আমাদের যে শিবির ছিল খোলার জন্য বিশাল ঝিল। ওখানে হাসপাতালের ব্যবস্থা আছে, খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। অনেক লোক ছিল আমাদের বোর্ডে তো। মহিলা, নার্স, শিশু বা বাচ্চা ছিল, মহিলারা ছিল। বিভিন্ন দেশের মানুষ ছিল। 450 জন লোক, অনেক লোক না? এখন তো বর্তমানে আপনার যে ছোট শিপ গুলা দিয়ে রিসিভ করে, এখন তো লোক কম আসে না বোর্ডে বোর্ডে, ছোট শিপ দিয়ে রিসিভ করে। তো আমাদের ছোট শিপ দিয়ে রিসিভ করছিল। তো ল্যাম্পাদুসা যায় পৌঁছানোর পরে তো ওরা কাপড় চোপড় দিল, সবকিছু করলো। ওইখান থেকেই আমার এই জায়গায় আসা পৌঁছানি ল্যাম্পাদুসা থেকে। তখন সিসিলিয়া আসলাম, ১২ ঘন্টা লাগলো সিসিলিয়া আসতে ল্যাম্পাদুসাতে। তো সিসিলিয়া থেকে আবার বাসে করে এই হোটেল লাচিনা পাচ্ছি না অবস্থা। তো অবস্থা। এখন সব শেষে এখন হচ্ছে কিরকম অনুভূত হচ্ছে? আর দ্বিতীয়ত আপনার কি মনে হয় যে যদি এখন এই অবস্থা আপনার নিজের ভাই যদি আসতে চায় তো আপনি পারমিশন দিবেন? বা আপনাকে যাইতে বলতেছে ডবল টাকা দিয়ে আপনি যান এই পথে সাগর পথে যাইবেন না? ভাই যদি জীবনে বাচ্চা দেয় তো আমার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আসে সবাইরে আমি না করি যে এই পথে না আসার জন্য। এই আসলে পথে আসা ভাই জীবনের কোনো মূল্য নাই ভাই। আপনি যা পরিকল্পনা করবেন ভাই, পরিকল্পনার চেয়েও হাজার গুণে কষ্ট বেশি। ভাই আমি নিজেই ভাবছিলাম যে যামু একটু কষ্ট হইব, যে এলাকা শুরু বাড়িটাই যে সবাই যাইতেছে গা, আমিও যাই। হুম। দিয়ে ওরা যদি সইতে পারতে আমি সইতে পারবো না। তো ২০ লাখ টাকা বাইঙ্গা এই পথে জীবনের একটা রিস্ক নিয়ে আসাতে ভাই, দেশে তুমি ২০ লাখ টাকা খাড়াও কোনো কিছু করো, তো এর থেকে ভালো জীবনযাপন করতে পারবা দেশে। পুরি ফ্যামিলির মুখ দিকটা চলতে পারবা, সবকিছু করতে পারবা। আমার বক ইয়া যেটা আপনার যুক্তি জ্ঞানে না যেটা। আসাই ভালো। আর এ পথ অনেক বিপজ্জনক। আর নিজের মুখে শুনলেন নিজের গ্রামের ২ জন মানুষ মারা গেছে। ১ম এ একবার ধরা খেয়ে বাংলাদেশে গেছে, তারপর ২য় বার এসে কিন্তু সে মারা গেছে। তাহলেই বুঝেন এই ক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয়, প্রথমত আপনার ফ্যামিলি থেকে ৪০-৫০ লাখ টাকা চলে যাচ্ছে। তারপরে আপনিও চলে গেলেন। তাহলে ওই ফ্যামিলিটা কি হবে? তো চলেই গেলেন ভাই। ওই ফ্যামিলির পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল। তো আমার জ্ঞানে ভাই আমি এটুকু বলতে চাই যে এ পথ বিপজ্জনক, এ পথে না আসাই ভালো। প্রত্যেকটি বাপ-মাও তার সন্তানকে ভালোবাসে। আপনিও সন্তান হিসাবে বাপ-মাকে ভালোবাসেন। ২০ লাখ ১৫ লাখ টাকা দিয়ে যদি আপনি মেধাটাকে বাংলাদেশে কোনো কাজ করেন, ইনশাআল্লাহ ওখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। সৎ পথেও যদি আপনি ইনকাম করেন, হ্যাঁ? তা আমার জ্ঞানে এবং ভাইয়ের জ্ঞানে এই পথে না আসাই ভালো। আর কি মাধ্যম, কি কষ্ট হয় সবগুলো হয়তো জানতে পারলেন। তা আমি কখনো এই পথে আসার আপনাদের উৎসাহ দিব না। আমার জ্ঞানে এই পথে না আসাই ভালো। আ আর ভাই লাস্টে পরিচয়টা দিয়ে দেন। বাসা। আমার বাসা কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা, আদমপুর ইউনিয়ন, কুড়িল গ্রামে আমি থাকি। ওর পরিচয় তো পাইলেনই আরকি। অনেকে চিনতেই পারবেন হয়তো যদি ভিডিও দেখেন। তখন সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভাইয়ের কাছেও কিছু জানার থাকে সেটাও বলবেন আরকি। ওকে, আসসালামু আলাইকুম। সালাম।